স্বস্তি, বড় স্বস্তি। একদিকে প্রাথমিক শিক্ষকদের আর অন্যদিকে রাজ্য সরকারের। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকদের চাকরি বহাল রাখলো আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। স্পষ্ট জানিয়ে দিল, দুর্নীতির তদন্ত চলছে বলে তাদের চাকরি বাতিল করা যায় না। আমরা এই নিয়ে আলোচনায় আসবো। স্টুডিওয় অতিথিরা রয়েছেন, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে সিঙ্গল বেঞ্চের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের যে নির্দেশ ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, সেইটা খারিজ করে আজ কলকাতা হাইকোর্ট কি বলল এবং আজ দিনভর কি হলো আদালত। দেখুন, প্রাথমিকের ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি থাকছে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলঙ্কমুক্ত হওয়ার আনন্দে চোখে জল শিক্ষকদের। আমরা আজ কলঙ্কমুক্ত হলাম, আর কি বলবো। বুধবার রায় ঘোষণা করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর বেঞ্চ বলে, চাকরি করার সময় এই প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। পরীক্ষকদের বেশি নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, এমন তথ্য সামনে আসেনি। কয়েকজন অসফল প্রার্থীকে গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যেতে পারে না। এর ফলে অনেক সৎ চাকরি প্রাপকের গায়ে কালির ছিটে লাগবে। এই রায় একটা ঐতিহাসিক রায় এবং ইতিবাচক রায় আমাদের পক্ষে। আমরা সাধারণ টিচার, কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি। আজকে রায় বুঝিয়ে দেওয়া যে আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না। বলার মধ্যে প্রচন্ড খুশি, আজকে আমরা সবাই খুশি। বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর বেঞ্চ রায় ঘোষণা করতে গিয়ে বলে, সিবিআই তদন্তে জানিয়েছে ২৬৪ জনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, গ্রেস মার্কস দেওয়া হয়েছে, তাদের চিহ্নিত করা গেছে। আরো ৯৬ জন কোয়ালিফাইং মার্কস পেয়েছিল, যাদের নিয়োগ করা হয় তাদেরও চিহ্নিত করা গেছে। এই ৯৬ জনেরও চাকরি বাতিল হয়েছে, তবে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা চাকরি করছে। এই চিহ্নিতকরণের পরও পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা ঠিক নয়। এখন নতুন করে পরীক্ষার নির্দেশ দিলে প্রার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়বে। নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিলেও ফেয়ার প্লে হবে না। ৯ বছর চাকরি করার পর তা চলে গেলে চূড়ান্ত অসুবিধার মুখে পড়বেন শিক্ষক শিক্ষিকারা। চাকরিজীবী এবং তাদের পরিবারের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। একথা মাথায় রেখে আমরা ৩২,০০০ চাকরি বাতিল করার পক্ষপাতী নই। দীর্ঘ লড়াই, যেভাবে আমরা ডিভিশন বেঞ্চে লড়াই দিয়েছি, সুপ্রিম কোর্টে লড়াই দিয়েছি, সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চে পাঠিয়েছিল, ঠিক আছে। আজকে ডিভিশন বেঞ্চে যে লড়াই থেকে আমরা মুক্তি পেলাম। সিবিআই যে লিস্টটা দিয়েছে সেটা আমাদের ৩২,০০০-এর বাইরে। ৩২,০০০-এর মধ্যে কিন্তু কোনো সিবিআই রিপোর্টে কোনো ক্যান্ডিডেট, কোনো টিচারের নাম নেই, ঠিক আছে। তো সেই জন্যই উনি আজকে মুক্তি দিয়েছেন। কলকাতা হাইকোর্টের রায়ে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। টিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। টিচারকে আমরা শ্রদ্ধা করি, সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে। চাকরি বাতিলের রায় দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চ তাঁর রায় খারিজ করার পর বর্তমান বিজেপি সাংসদকে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু চাকরি খাবো মনোভাব নিয়ে কোর্ট কখনো চলতে পারে না। অত্যন্ত ব্যালেন্স জাজমেন্ট। যে অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিল জজ সাহেবের যে করাপশন হয়েছে, এখানে ডিভিশন বেঞ্চে এসে বলেছে সেই করাপশন কখনো প্রুভ হয়নি। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজেরা যারা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে জুজুতি করে গেছে, তাদের জন্য পশ্চিমবাংলার মানুষ অনেক ক্ষতি হয়ে গেছে। এবং এই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কোনো জজ যদি থাকে তাহলে খুব জুডিশিয়ারির জন্য এটা কিন্তু খুব দুঃখের। তৃণমূলপন্থী আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা বলছেন কি আপনি রাজনৈতিক উদ্দেশ্যে এই অর্ডার দিয়েছিলেন। ওনারা যদি কথা বলেন, আমার তো কিছু বলার নেই, ঠিক আছে। আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম সেটাই বলেছি। তিনি আরো একটা শব্দ ব্যবহার করছেন আপনার জন্য, বলছেন অভিজিৎ গাঙ্গুলিকে যারা ভগবান বানিয়েছিল তারা এখন বুঝতে পারবে তিনি একজন শয়তান। সেসব গালাগাল বন্ধু তো রাজনৈতিক জীবনের অঙ্গ, এটা তো আলাদা করে কিছু বলার নেই। ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে প্রায় ৪২,০০০ শিক্ষক নিয়োগ হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। ২০২৩ সালের ১২ই মে এই মামলার রায় দিতে গিয়ে প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায় এদিন খারিজ করল ডিভিশন বেঞ্চ। এদিনের রায়ের পর প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুরুতেই সায়নদীপ দের কাছে আসবো। সায়নদীপ বাবু, সেই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকদের মধ্যে অন্যতম আজকে কলকাতা হাইকোর্টের রায়ে যাদের চাকরি সুরক্ষিত রইল। আজকে কোর্ট বলছে সায়নদীপ বাবু যে এরা ৯ বছর ধরে চাকরি করেছেন,
আবার যদি এদের চাকরি কেড়ে নেওয়া হয় তাহলে পরিবার নিয়ে এদের বাঁচা মুশকিল হবে। অর্থাৎ একেবারে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কোর্ট আপনাদের পাশে দাঁড়িয়েছে। আমি দেখছিলাম আপনাদের কেউ কেউ বলছেন যে আজকে আমরা কলঙ্ক মুক্ত হলাম। এটাই আমার প্রথম এখানে আসার প্রথম বলার কারণ, বলার বিষয় সুব্রজিৎদা, এটা একটা এজেন্ডা চলছে যে মানবিক গ্রাউন্ডে আমাদের 32,000 পরিবারের জন্য আমাদের আজকে চাকরি বেঁচেছে। সুব্রজিৎদা যদি পারমিশন দেয় আমি আজকের জাজমেন্ট কপির একটা লাইন পড়ে শোনাবো। জাজ লিখেছে, আমি না। সুব্রজিৎদা আমি শোনাতে পারি? হ্যাঁ। তাহলে এখানে জাজ লিখেছে, দেয়ার ইজ এ ডিফারেন্স, আমি একদম জাজমেন্টের লাইনই পড়ছি, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন এ proven case of mass cheating in a board examination and unproven imputed charge of corruption. এটা খেয়াল রাখতে হবে যে করাপশনের চার্জ করা আর সেটা প্রুভেন হওয়া এক না। আমার কথা না, জাজের কথা। আমরা যদি মানবিকতার খাতিরে চাকরি বাঁচাতে চাইতাম তাহলে আমাদের এজেন্ডা কি হতো? আমরা মাটিতে লুটোপুটি খেতাম, ধর্ণা মঞ্চ করতাম, ফেসবুকে আসতাম, বারবার কাঁদতাম। এই দীর্ঘ 2.5 বছরের লড়াইয়ে আমরা আজ অবধি একটা ধর্ণা মঞ্চ করিনি, আজ অবধি একটা ফেসবুকে কান্নাকাটি করিনি এবং কোনো জায়গায় কোনো মিডিয়ার সামনে আসিনি। আমাদের লড়াই শুধুমাত্র আমরা লিগালভাবে লড়েছি এবং মেরিটে লড়েছি, কারণ আমরা জানতাম সেইভাবেই আমরা প্রমাণ করব এবং প্রমাণ করে পশ্চিমবঙ্গবাসীর সামনে আসব যে নিজেদের প্রমাণ করতে যে আমরা শিক্ষক এবং আমরা যোগ্য শিক্ষক। শিক্ষকদের কাজ সুব্রজিৎদা, সমাজ যখন ভুল পথে যায় সেটাকে শোধরানো। আমরা সেটা শুধরেছি এবং তারপর এখানে এসে বসেছি এবং আজকে সবার সামনে আমাদের বক্তব্য রাখছি। বেশ, আমি এখানে অর্ণব ঘোষের কাছে আসবো। অর্ণব ঘোষ, প্রাথমিক শিক্ষকদের যে আন্দোলন চলছে, যাদের বক্তব্য যে দুর্নীতির কারণে তারা বঞ্চিত হয়েছেন এবং সেই কারণে কোর্টের আজকের রায়কে তারা কিভাবে দেখছেন? অর্ণববাবু, কোর্টের যখন মহামান্য বিচারপতি রায়ের একটা অংশ পড়ে শোনাচ্ছেন তখন তিনি বলছেন যে অসফল প্রার্থীদের জন্য গোটা প্রক্রিয়াকে নষ্ট হতে দেওয়া যায় না, এর ফলে সৎ শিক্ষকদের জীবনে কালি ছিটবে। তদন্তে এটা প্রমাণিত নয় যারা চাকরি প্রার্থীরা তারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত। অর্ণববাবু, মূলত প্রথমেই সায়নদীপবাবুকে আমি শুভেচ্ছা জানাই। এটা খুব বাস্তব কথা, এই লড়াইটা কিন্তু 32,000 যোগ্য শিক্ষকদের বিরুদ্ধে লড়াই ছিল না, লড়াইটা হচ্ছে যোগ্য এবং অযোগ্যের একটা মিশেল তৈরি করা হয়েছে। এটা কার্যত অনস্বীকার্য, কারণ যে মানে নিয়মের মধ্যে থেকে বেনিয়মকে দেখিয়ে যে নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে খুব বাস্তবিক অর্থে আমরা বঞ্চিত ছিলাম, একাংশ বঞ্চিত হয়েছি। আজকে যে জায়গার ক্ষেত্রে আজকে সায়নদীপবাবুরা আজকে খুব সফলতার সাথে যে তাদের মাথায় যে একটা কলঙ্ক তৈরি হয়েছিল, কলঙ্কর জন্য কারা দায়ী ছিল, কারা এই কলঙ্কের জায়গায় তাদের জীবনটাকে এই আদালতে 2.5 বছর তাদেরকে আনতে হয়েছিল, এটা বাস্তব কথা। কিন্তু আজকে খুব স্বাভাবিকভাবে এই কথা কিন্তু অস্বীকার করা যায় না, বঞ্চিত অংশে আমরা যারা এখানে ভুক্তভোগী হলাম আমরা কিন্তু দাঁড়িপাল্লার একদিকে রয়েই গেলাম। অর্থাৎ যোগ্য শিক্ষকদের আড়ালে যে অযোগ্য শিক্ষকগুলো কিন্তু যারা রয়ে গেল এখানে, তাদের কিন্তু এখানে বেআবরু করা গেল না। অর্থাৎ সেই কার্যত চাল আর কাপড় কিন্তু একটা জায়গায় রয়ে গেল, একটা ওই বললাম অনিয়ম বেনিয়ম স্বীকার করেও শেষ পর্যন্ত যেখানে বেনিয়মের জন্য যারা আজও স্কুল ঘরগুলো দখল করে রইল সেইখানে কিন্তু আমরা কিন্তু বঞ্চিতই থেকে গেলাম। আপনাদের সঙ্গে হলো না বলছেন? খুব স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে বারংবার পিটিশনার বা ইত্যাদির ক্ষেত্রে যখন হিয়ারিংয়ে এই কথা বারবার বলা হচ্ছিল যে যেখানে আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছে না তার মানে সেখানে দুর্নীতি হয়নি, কার্যত এই কথা বলা যাচ্ছে না। 26,000 যখন এসএসসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যোগ্য অযোগ্যকে একটা মিশিয়ে একটা প্রচেষ্টা করা হচ্ছে, এই ক্ষেত্রেও 32,000 আমাদের যারা বন্ধু সম যারা আজকে স্কুল শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন, আমরাও সেই স্বপ্ন দেখেছিলাম যে আমরা হয়তো স্কুল ঘরে পৌঁছতে পারতাম, কিন্তু কোথাও সেই জায়গায় অনিয়ম বেনিয়মকে স্বীকার করেও আমরা কিন্তু সেখানে মান্যতা পেলাম না। যদি আজকে কার্যত একটা জায়গা থেকে যদি অযোগ্যদের যদি দূর করে যোগ্য শিক্ষক সায়নদীপ বাবুর মতো মানুষরা যদি সেইখানে স্কুলে পৌঁছতেন এবং আমরা যারা বঞ্চিত হয়েছিলাম আমাদের জন্য কিছু বলা থাকতো, তাহলে মনে হতো যে দাঁড়িপাল্লা দুটো দিককে হয়তো দেখা হতো, কোথাও আমরা আবার সেই বঞ্চিতই থেকে গেলাম। আমি ছোট্ট প্রতিক্রিয়া নেব সায়নদীপ বাবু। অর্ণববাবুকে আমি একটা কথা বলি উইথ ডিউ রেসপেক্ট, এবং সবাইকে জানানো দরকার যে আমাদের যে এই যে 32,000 আমাদের যে সিলেকশন প্রসেস, তার উপর সিবিআই এর একটা অন্য মামলায়, যদিও রমেশ মালিক মামলা, সেখানে সিবিআই কিন্তু এটা ইনভেস্টিগেশন করেছে। থার্ড চার্জশিট বিকাশবাবু দেখিয়েছিলেন, আমরা তার ফাইনাল চার্জশিট অর্থাৎ 4th চার্জশিট লেটেস্ট চার্জশিট দেখিয়েছি।
এটা প্রত্যেকের জানা দরকার। এই যে কাঁকড় থেকে গেল, 32,000-এর একজনও দুর্নীতিগ্রস্ত নয়, নট এ সিঙ্গেল পার্সন। সিবিআই তার ফাইনাল চার্জশিটে দিয়েছে মোট 431 জন অ্যাকিউজড, আমি অ্যাকিউজড ওয়ার্ডটা বলছি, তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রমাণ নয়, সুপ্রিম কোর্টে কেস চলছে। 431 জনের অ্যাকিউজের মধ্যে সুব্রজিৎদা তুমি শুনলে অবাক হবে, 71 জন কারা একদম উল্লেখ করে দিয়েছে, 71% যারা কোর্ট থেকে চাকরি পেয়েছে, কোর্টের অর্ডারে চাকরি পেয়েছে। তার মধ্যে আজকেও তো ওই অংশটা উল্লেখ রয়েছে যে 96 জন এরকম রয়েছে যাদের একেবারে চাকরি গেছিল এবং তারপর কোর্টের নির্দেশে তারা চাকরি করছে। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাই, নিঃসন্দেহে আজকে যখন এই রায়টা সামনে এলো, কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়, প্রথমে ব্রাত্য বসু তিনি টুইট করলেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন রাখবো আপনাদের। এবং আজকের এই রায় নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী কি বলেছেন পরপর দেখুন। আমি প্রথমেই মহামান্য আদালত তাদের ধন্যবাদ জানাবো। আমি কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি সবসময় আমার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে ছিলেন এবং আমরা যাতে এই কেসটা ঠিকভাবে লড়ে আমাদের 32,000 শিক্ষকের এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। আমরা নিরন্তর গত 5 মাস ধরে এই কেসের পেছনে, আজকের এই জয় প্রমাণ করে দিল যে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শিক্ষকদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। সত্যের জয় হলো। এই রায়টা দুর্ভাগ্যজনক এই জন্যই, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে দিল। আদালত দেখেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, ক্রিমিনাল কেস চলছে, তৎসত্ত্বেও এই নিয়োগকে তারা বহাল রাখলেন। তার কারণ এই 32,000 পরিবার, তাদের কি হবে? কিন্তু এটা যাই হোক কেন, সাংবিধানিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের প্রতিফলন হলো না এই রায়ে। এই তথ্য সামনে এসেছে, তো আমরা তো পেশ করেছি যে যেভাবে ওই এস বাসুরায়ন কোম্পানিকে নিয়োগ করা হয়েছে সেটাই তো অবৈধ, যার মূলটা অবৈধ, সেখান থেকে যা যা এসছে সবটাই অবৈধ। আর তদন্ত হচ্ছে, তো তদন্তের প্রাথমিক তথ্য বেরিয়ে এসে চাকরি বিক্রি হয়েছে। বিচারপতিরা শেষ পর্যন্ত তাদের আবেগে তারা প্রভাবিত হয়েছেন যে এতগুলো লোক চাকরি করছে, তাদের চাকরি যাবে। আইন নীতিবোধ সেটা এক্ষেত্রে খানিকটা বর্জিত হলো, আবেগটা প্রশ্রয় পেল। আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। প্রদীপ্ত, আপনি শুনলেন যে একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন ঠিকই যে 32,000 চাকরি বা প্রাথমিক শিক্ষক, তাদের চাকরি সুরক্ষিত রইল, কিন্তু এইটা তো প্রমাণিত এবং প্রতিষ্ঠিত যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা হয়েছে। সেটা বিকাশবাবুর বক্তব্য। বিকাশবাবুর যারা চেলাচামুন্ডা আছে, তারা যারা সাইকেল চড়ার যোগ্যতা ছিল না, তারা আজকে মামলাকারীদের টাকায় বিভিন্নভাবে বড় বড় গাড়ি করে ঘুরছে বোধহয়। আমার জানা নেই যে প্রসঙ্গগুলো তৃণমূলকে বারবার আক্রমণ করে। সায়নদীপের বক্তব্য তোমরা শুনলে, যে কেউ কোর্টের কেসগুলো দেখতে পারে। 471 জনের নাম বলা হচ্ছে, তার মানে 71% সেখান থেকে কোর্টের নির্দেশে চাকরি পেয়েছে। আসলে বিজেপি আর সিপিএম এর একটা বড় অংশের উকিল ষড়যন্ত্র এমনভাবে করার চেষ্টা করছে যাতে সিস্টেমটাকে একটা ডিমোরালাইজড করে দেওয়া যায়, ডেমোলিস্ট করে দেওয়া যায়। আসলে বিজেপির কি জানো তো, বিজেপির তো এখন মোটিভেশন দরকার হচ্ছে। আর যেমন বিকাশবাবু বললেন যে যার মূলটাই অবৈধ, কারণ ওদের মূলটাই এখন অবৈধ হয়ে গিয়েছে, তাই জন্য শূন্য হয়েছে। এরা আজকের বিকাশবাবুর শিষ্যকে মোটিভেশন হিসেবে দেখেছিল। আমি শেষ করি ওই যে বিকাশবাবুর শিষ্যকে মোটিভেশন হিসেবে দেখেছিল, মোটিভেশন হিসেবে দেখে তাকে এমপি করে দিল এবং এমপি করে প্রথমে বলেছিল 34,000 চাকরি, তারপর বললো 33,000 চাকরি, শেষমেশ 32,000 চাকরি। অর্থাৎ নিজের কোর্টের রায়ে সে নিজে ঠিক ছিল না, এটা তাকে মানতে হবে। আর সে পরবর্তীকালে বিজেপিতে গিয়ে প্রমাণ করে দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচার ব্যবস্থার যে কথাটা এখন বলছেন বিকাশবাবু, সেটা চূড়ান্তভাবে ভুল। এসেন্স অফ ল বলেও একটা কথা আছে এবং আমরা যেটা বারবার এসএসসির ক্ষেত্রে বলে এসেছি 2016-র ক্ষেত্রে, যে কোথাও গিয়ে একজন দোষীকে শাস্তি গিয়ে 10 জন নির্দোষ যেন শাস্তি না পায়, সেই প্রসেসটাও কিন্তু প্রমাণিত হলো। ফলে কোর্টের সবাই যে বিক্রি হয়ে যায় না, এটাও এখানে প্রমাণ হয়ে গেল। একটা বড় অংশ যেভাবে সিপিএম বা বিজেপি কে অক্সিজেন দিচ্ছিল, সেটা এখানে পরিষ্কার। হ্যাঁ ঠিক বলছে, একজন দোষীকে বাঁচাতে গিয়ে বা 10 জন নির্দোষীর একজন দোষীকে শাস্তি দিতে গিয়ে যেন
নির্দোষীদের শাস্তি না হয়, এই কথাটা ঠিক, কিন্তু এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য কিনা সেটা আপনাদের ভাবতে হবে। কারণ একজন শিক্ষক, তিনি বাবা মা ছেলের জন্ম দেয় আর সেই ছেলেকে মানুষ তৈরি করেন একজন শিক্ষক। সেখানে যদি ভালো শিক্ষকের হাতে পড়ে তাহলে ভালো হবে, আর যদি ভালো শিক্ষকের হাতে না পড়ে, যদি ভুয়ো শিক্ষকের হাতে পড়ে, তাহলে ওই তৃণমূল তৈরি হবে। এই যে পরিণতিটা, এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি থেকে ভালো বলছিল হ্যাঁ, যে সাইকেল চড়ার যাদের যোগ্যতা ছিল না, এই ভাই কেষ্টর কি চড়ার যোগ্যতা ছিল? আমি প্রশ্ন করতে চাই, পার্থর খাটের নিচে, শিক্ষামন্ত্রীর খাটের নিচে 52 কোটি এবং খাটের ওপরে টুকটুকে গার্লফ্রেন্ডের যোগ্যতা ছিল, 70 বছর বয়সে ছিল না। এই টাকাগুলো কোথা থেকে এসেছিল? আমি এক সেকেন্ড বলিনি, আমি আবার সজলদা আপনার কাছে আসবো। হ্যাঁ, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। পার্থবাবুর খাটের তলায় পাওয়া যায়নি এইভাবে প্রচার করে যদি মনে করে ফেসবুকে অনেক প্রচার পাবে, সেটা একটা আলাদা কথা। আমরা বলছি প্রমাণ করো না, প্রমাণ করে শাস্তি দাও না। আমরা তো শাস্তির কথা বারবার বলে, কিন্তু রাস্তায় নিয়ে যাচ্ছে আজকে কোন অবস্থায় নিয়ে যাচ্ছে, আমরা তো বলছি পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলছি, শাস্তি দাও না। আমরা তো তার সঙ্গে শিক্ষকদের জন্য কি আছে। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। এর আগে যখন এই যে একেবারে 32,000 চাকরি বাতিল হয়েছিল, তখন কি বলা হয়েছিল সেই নির্দেশে? যে পর্ষদ এবং তার তৎকালীন সভাপতি বিষয়টাকে ক্লাবের মতন করে সামলেছেন। আজকে কোর্ট বলছে যে দুর্নীতি যারা, এই যে 32,000, এরা সরাসরি তো দুর্নীতির সঙ্গে জড়িত নয়, ফলে তার শাস্তি তারা কেন পাবেন? কিন্তু দুর্নীতিটা যারা করেছে বলে অভিযোগ, তদন্ত সেই মাথা পর্যন্ত পৌঁছবে কিনা? হ্যাঁ, মানে প্রথমেই বলি, একটা ছবি হয়েছিল জো জিতা ওহি সিকান্দার। তো আজকে 32,000 ছেলে মেয়ে তারা চাকরি ফিরে পেয়েছে, তাদের উপর থেকে কলঙ্কের বোঝা এই মুহূর্তে হাইকোর্ট মুছে দিয়েছে। সুতরাং তারা তাদের পরিবার পরিজন সবাই আজকে সিকান্দার। এবার প্রদীপ্ত যে কথাটা বললো, এটা ঠিক কথা। ব্ল্যাকস্টোনের যে আপেক্ষিকতার আইন, 100 জন দোষী ছাড়া পেল, একজন যেন নির্দোষ শাস্তি না পায়, এইটা ভিত্তিতে আজকে করেছেন। পদ্ধতিগত ত্রুটির কথা দেখিয়েছেন। সিবিআই প্রমাণ নিশ্চয়ই করতে পারেনি যে এটা সম্পূর্ণভাবে এখানে কোনোভাবে করাপশন, প্রাতিষ্ঠানিক করাপশন যুক্ত ছিল। কিন্তু তারপরের যে জায়গাটা আসতে হয় সেটা হচ্ছে যে এই যে এই কথাটা একটু আগে যে যাদেরকে অকৃতকার্য বলা হচ্ছে তাদের কথায় আসতে হয়। তো বারবারই ওই রেফারেন্স দিচ্ছিল ব্লাইন্ড ফোল্ডেড লেডি জাস্টিসের কথা। কেমন যেন আমারও মনে হচ্ছে লেডি জাস্টিসের ওই যে কাপড়ের পট্টিটা কোথাও সরে গেছে। কারণ এই একই জায়গাতে তাদেরকে সেই নিরিখে, তাদের মানে যে মানবিকতার নিরিখে আজকে চাকরি ফিরিয়ে দেওয়া হলো, খুবই ভালো করা হয়েছে। আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে 26,000 ছেলে মেয়ে চাকরি। আমি আলোচনার পরবর্তী অংশে বিরতির পর এই প্রশ্নের উত্তরও খোঁজার চেষ্টা করব। সত্যের জয় আমরা ছিনিয়ে এনেছি, আগুনকে কোনো নিবানো যায় না। নিজেরা লড়াই করে জয় ছিনিয়ে এনেছি। আমাদের 32,000-এর জয় তো বটে, তার সঙ্গে সত্যের জয়। প্রচন্ড খুশি আজকে, আমরা সবাই খুশি। আমরা সঠিক সেটারই প্রমাণ পেয়েছি, সত্যমেব জয়তে। আনপ্রুভ একটা অ্যালিগেশনের উপরে কখনো এত লোকের চাকরি যায়? আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম সেটাই বলেছি। কোনো করাপশনের জন্য ইনোসেন্টের চাকরি কোনোভাবে যেতে পারে। এটা এখন সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হবে। আজকে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ, সেখানে স্পষ্ট কয়েকটা কথা উল্লেখ করা হয়েছে। এই যে নির্দেশনামা, যেখানে বলা হচ্ছে যে নিযুক্ত প্রার্থীরা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন সেটা তদন্তে নিশ্চিত নয়। তদন্তকারীরা যে তথ্য পেয়েছেন সেখান থেকে এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তদন্তের পর সিবিআই চিহ্নিত করে যে 264 জন প্রার্থীর ক্ষেত্রে অনিয়ম রয়েছে, চিহ্নিত করে সিবিআই, যাদেরকে বাড়তি নম্বর দেওয়া হয়েছিল এবং তাদেরকে চিহ্নিত করা হয়েছিল। আমি এইটা আরেকটু বিস্তারিত জানবো। সরাসরি সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। এই যে রায়, যে নির্দেশনামা আজকে কোর্টের, যেখানে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি সুরক্ষিত রইল, কি রয়েছে তাতে? দেখো, প্রথমত এই রায়ের একাধিক জায়গায় কিন্তু একাধিক পর্যবেক্ষণ এবং কারণ রয়েছে, যে কি কারণে ডিভিশন বেঞ্চ তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে সিঙ্গেল বেঞ্চের তরফে এই যে 32,000 চাকরি বাতিল করা হয়েছিল, সেই চাকরি বাতিল করার সিদ্ধান্ত ভুল ছিল।
সেখানে প্রথমেই কিন্তু ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই এর তরফ থেকে তারা যে যে তথ্য হাতে পেয়েছেন সেটা থেকে এটা নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না যে এই যে 32,000 প্রাথমিক শিক্ষক রয়েছেন যাদের চাকরি সিঙ্গেল বেঞ্চ বাতিল করেছিল তারা আদৌ কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন কিনা। দুই, এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে সিবিআই তাদের যে ইনভেস্টিগেশন ছিল সেখান থেকে দেখা যাচ্ছে 264 জন এমন প্রাথমিক শিক্ষককে তারা চিহ্নিত করেছেন যাদেরকে বাড়তি 1 নম্বর করে দেওয়া হয়েছিল এবং এছাড়াও এমন 96 জনকে চাকরি দেওয়া হয়েছিল যারা কিন্তু এই চাকরি করার জন্য তারা যোগ্যতামান অর্জন করেননি, কিন্তু তারা সুপ্রিম কোর্টের নির্দেশে এখনও চাকরিতে বহাল রয়েছেন। ফলে তুমি বুঝতে পারছো যে এখানে বলা হয়েছে যে যখন এই ধরনের একটা পর্যবেক্ষণ করা হচ্ছে যে এই দুর্নীতিতে এই একাধিক ব্যক্তিকে অর্থাৎ প্রথমে 264 জন এবং পরে 96 জনকে চিহ্নিত করা হচ্ছে, এই ধরনের চিহ্নিতকরণের প্রক্রিয়ার পরেও এই সমগ্র প্রক্রিয়াতে যে দুর্নীতি হয়েছিল সেইটার কিন্তু আদৌ ধোপে টেকে না বা সেটা আদৌ টেকসই নয় বলে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই মন্তব্য করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ব্যাপক হারে জালিয়াতি হয়েছে, এটা একটা প্রমাণিত সত্য এবং সেখানে একটা দুর্নীতির অভিযোগ উঠছে। এই দুটোর ক্ষেত্রে কিন্তু বিষয়বস্তুটা সম্পূর্ণ আলাদা, অর্থাৎ এক জায়গায় অভিযোগ উঠছে এবং এক জায়গায় প্রমাণ হয়েছে, এই দুটো বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা। এবং এছাড়া তৃতীয়ত বলা হচ্ছে যে যখন কোনো দুর্নীতির অভিযোগে কোনো ব্যক্তির চাকরি বাতিল করা হচ্ছে যে তিনি সেখানে মদত দিয়েছেন, তখন আদালতকে সন্তুষ্ট হতে হবে যে বা নিশ্চিত হতে হবে যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ আদৌ প্রমাণিত হয়েছে কিনা। সৌভিক, তোমাকে ধন্যবাদ। আমি আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। এইখানে একটা জায়গা আমি জাস্ট একেবারে নির্দেশনামা থেকে কোট করতে চাইবো, যেখানে বলা হচ্ছে দেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ প্রোভেন কেস of mass cheating in a board examination and unproven imputed charge of corruption। আমি দর্শকদের স্মরণ করিয়ে দেব যখন তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই যে এসএসসির মামলার ক্ষেত্রে কি বলেছিলেন, একেবারে যেটা হয়েছিল সেটা সিস্টেমিক ফ্রড। আজকে রায় পড়তে গিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি বলছেন, মহামান্য বিচারপতি বলছেন অ্যাসেসমেন্ট অফ ডেটা ডাজ নট ইন্ডিকেট সিস্টেমিক চিটিং। এইটা কিন্তু আজকে প্রাথমিকের এই যে 32,000 চাকরি বাতিল মামলা সেইখানে চাকরি সুরক্ষিত করতে গিয়ে এই কথা বলা হচ্ছে। শীর্ষেন্দু সিনহা রায়, কারো চাকরি যাক সেটা কেউ চায় না। আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে 141 পাতার রায় বেরিয়েছে। সেই রায়ে বলা হয়েছে যে 9 বছর চাকরি করার পর তাদের পরিবারের ওপর প্রভাব পড়বে, সেই হেতু এদের চাকরি থাক। আজকে 190 নম্বর পয়েন্টে 141 পাতায় বলা হচ্ছে যে 264 জনের সিবিআই চিহ্নিতকরণ করেছিল যে এখানে দুর্নীতি হয়েছে, যেমন সেখানে 96 জনেরও হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে তারা এখনও চাকরি করছেন। তা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে জায়গায় পৌঁছেছিল সেখানে প্রত্যেকটা পয়েন্ট ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ বিধি মান্য করা হয়নি এবং নিয়োগ প্রক্রিয়া থার্ড পার্টি এজেন্সি প্যানেল তৈরি করেছিল, কিন্তু কোনো সিলেকশন কমিটি ছিল না। এগুলো প্রত্যেকটা পয়েন্ট ছিল না। তার মানে কি শীর্ষেন্দু, আমি আরেকটু সহজ করে বুঝে নিতে চাইছি, তার মানে গোটা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রয়েছে, এইটা সিবিআই তার মানে কোর্টে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। সিবিআই অনেকটাই কোনো তথ্যগুলো সেইভাবে প্রমাণ করতে এবং প্রুফ করতে সেখানে কোর্টে দিতে পারেননি। কারণ আরেক জায়গায় আছে অ্যাপটিটিউড টেস্টের কোনো গাইডলাইন ছিল না প্রক্রিয়ায়। মামলাকারীদের অভিযোগ ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত নম্বর দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, বোর্ডের কাছে কাট অফ মার্কস নিয়ে উপযুক্ত কোনো তথ্য ছিল না। প্রত্যেকটা জায়গায় তথ্যে ছত্রে এগুলো ছিল। সে জায়গাতে অর্ডার অবশ্যই মেনে নিতে হবে এবং এই অর্ডারের ওপর আজকে সুপ্রিম কোর্ট যেতে পারেন, সেটা কোনো কথা নয়। সেখানে আবার সুপ্রিম কোর্টে কী হবে সেটা দেখতে হবে। আমাদের মধ্যে অর্ডার আমার পরে গেলে আমি বলবো ঠিক হয়েছে, আর পরে না গেলেই বেঠিক হয়েছে, এটা হতে পারে না। কারণ এসএসসিতে সুপ্রিম কোর্ট বলেছিল যাদের চাকরি চলে গেছে তাদের 12% হারে আজকে মাইনে ফেরত দেওয়ার কথা ছিল, এখন 4 মাস থেকে 6 মাস হতে চললো। রাজ্য সরকার কিন্তু সেই টাকা ফেরত দেননি, দিতে বলেননি তাদের। তা আজকে আমার পরে হয়েছে বলে আজকে আমি বলবো যে এটা ভালো হয়েছে আর অন্যটা খারাপ হয়েছে, সেটা হতে পারে না। কোর্ট বিচার করেন, তার তথ্য অনুযায়ী বিচার করেন। আজকে তথ্য অনুযায়ী বিচারে যে প্রক্রিয়ায় আজকে যে অর্ডার হয়েছে সেটা মেনে নিতে হবে। কারণ
চাকরি যাদের চলে গেছিল এবং চাকরি যাদের 9 বছর পরে চলে গেলে অবশ্যই পরিবারের ওপর প্রক্রিয়া পড়ে, কিন্তু আইনের কাছে আবেগ নেই। আবেগ বলে কোনো কিছু থাকতে পারে না আইনের কাছে। আমি বলছি আইনের কাছে আবেগ নেই, যদি আবেগ থাকে তাহলে 26,000-এর ক্ষেত্রেও থাকা উচিত ছিল। 26,000-এর ক্ষেত্রে আইন দেখা হলো, এখানে যদি আবেগ দেখা, তার মানে এইটা হচ্ছে 26,000-এর ক্ষেত্রে যেমন প্রাতিষ্ঠানিক দুর্নীতি ছিল, এই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা প্রমাণে ব্যর্থ হয়েছে সিবিআই প্রমাণে ব্যর্থ হয়েছে কি হয়েছে সেটা আমাকে রায়টা পড়ে বলতে হবে। আপনি এক্ষুনি এই এতটা এতে ডিপে না গেলেই মনে হয় ভালো, কারণ এখনো অবধি আমি সেটা রায়টা পড়িনি, পড়ে বলতে না। আপনার কি মনে হচ্ছে যখন এই কথা কোর্ট বলছে তার নির্দেশনামায়? শুনেন, আমি দর্শকদের আরেকবার বলছি যে সমগ্র নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জালিয়াতি দুর্নীতির অভিযোগ ধোপে টেকে না, এর অর্থটা কি? 140 পাতার একটা রায়ে আপনি এক লাইন অর্ধেকটা লাইন বললে সেটার সঙ্গে আপনার কথাটাও ধোপে টেকে না। আমি যেটা বলছি মমতাদির কথাটা আলোচনা করুন, যে কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খাওয়াটা ঠিক নয়, ঠিক কথা, কিন্তু চাকরির নোটিশ দিয়ে এই টাকা খাওয়াটা যেটা সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছে সেটাও ঠিক। আমি দেখুন, যাদের 32,000 মানুষের চাকরি বেঁচেছে, আমি বিশ্বাস করি এদের মধ্যে ওনারা বলছেন যে কেউই দুর্নীতিগ্রস্ত নয়। আমি বলছি যে অভিযোগকারীদের কথা মেনে নিলেও আমি বিশ্বাস করি এদের মধ্যে অধিকাংশ নয় 80% মানুষই যারা ন্যায়ভাবে চাকরি পেয়েছেন। কিন্তু আমি একটা কথা বলবো, যে যারা জাস্ট একটা কথা বলি, এটা কোনো একে অপরের প্রতি প্রতিযোগিতা নয়। 26,000 প্রতিও সহমর্মিতা থাকা উচিত ছিল, যে আমরা মঞ্চে যাইনি, আমরা ফেসবুকে কাঁদিনি, এই জাতীয় কথা কিন্তু একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের প্রতি অবমাননা হয়। এটাই আমি আপনার কাছে আবেদন করব, এই লাইনে না যাওয়ার। এই সঙ্গে আপনি সম্পূর্ণ আপনার সঙ্গে একমত, কিন্তু প্রতিযোগিতা হবে দুর্নীতির সঙ্গে, যে লড়াইতে দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্তরা প্রতিবারে পর্যুদস্ত হবে, এইটা হচ্ছে প্রত্যাশিত। আমি খুব দ্রুত প্রতিক্রিয়া প্রদীপ্ত। এক সেকেন্ড ভাই, আমি আবারও বলি যে 26,000-এর ক্ষেত্রেও কিন্তু এই যা পথে এখন দেখছেন ঠিক সেম পথে কিন্তু 26,000 আমার এখনো অতিথি আছে, তিনি বলার সুযোগ পান। দেবাশিস দা, আমি প্রদীপ্ত বলবেন, আমি একটু পরেই তোমার কাছে আসছি। না, আমি প্রথম কথা 32,000 ছেলে মেয়ে যাদের মাস্টারমশাই, তারা যেভাবে আজকে খুশি স্বস্তি হচ্ছে, আমি তার সাথে একই সেন্টিমেন্ট ভাগ করছি। কিন্তু এখানে আমি দুটো মাত্র কথা বলছি। 2011-র পরবর্তী অবস্থায় প্রশাসনিক ব্যবস্থা বারবার যে বিচার ব্যবস্থাকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে দুর্নীতিকে কেন্দ্র করে, সেটাও কিন্তু আমরা বারে বারে দেখছি। কারণ প্রশাসনিক ব্যবস্থার মধ্যে যদি পরিকল্পনামাফিক সংগঠিত অপরাধ কাজ করে এবং যে অপরাধ বারবার করে চূড়ান্ত অবস্থায় মাথা পর্যন্ত পৌঁছে ইডি সিবিআই পেশ করতে কোর্টে ব্যর্থ হচ্ছে, তার মধ্যে থেকে কিন্তু বারে বারে আসলে যাদের মেধা রয়েছে, আসলে যারা যোগ্য, সেটা 9, 10, 11, 12 অশিক্ষক কর্মচারী নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ, এই প্রতিটি ক্ষেত্রে বারবার আমাদের রাজ্যে সৎ পড়াশুনো করেছে, 11 পরবর্তী অবস্থায় মাস্টারমশাই হতে চেয়েছে, তাদেরকে বারবার করে রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা দুর্নীতির জন্য তাদেরকে বারবার ভিক্টিম করেছে, বারবার তাদের পরিবারকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। আজকে যে 32,000 ছেলে মেয়ে স্বস্তিতে হাসছে, এই পরিবারের প্রত্যেকটা পরিবার এইটা বোঝেন যে দুর্নীতির অভিযোগ তাদের গায়ে আঘাত করেছে সংগঠিত অপরাধের মাধ্যমে, এবং সেটাই কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেছে, সেটাই কিন্তু হাইকোর্টে চলে গেছে। একটা জিনিস, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ, কোনো সভ্য মানুষ কখনো কোনো ছেলে মেয়ে মাস্টারমশাইদের চাকরি চলে গেলে কখনো উল্লাস করবে না, সবার মনটা খারাপ করে। কিন্তু বারবার করে এই যে যোগ্য ছেলে মেয়ে, প্রাথমিক হোক, 9, 10, 11, 12 হোক, এবং শিক্ষক কর্মচারী, এদের নিয়োগকে কেন্দ্র করে যোগ্যতা মান, তার সাথে সাথে কোটি কোটি টাকা লুট করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, এবং সেটা রাষ্ট্র ব্যবস্থা ব্যবহার করে সংগঠিতভাবে এত জটিল পদ্ধতিতে টাকা তুলেছে, যেখানে বারবার করে বিচার ব্যবস্থাকে মোটামুটি একই রকম বিষয়ে দাঁড়িয়ে থেকে বারবার করে ভিন্ন ভিন্ন অবস্থানে গিয়ে বিচার ব্যবস্থা রায় দিতে হয়। দুর্নীতি করে চাকরি কেড়ে নেওয়া হয়েছে, যোগ্যদের বঞ্চিত করা হয়েছে, দেবাশিস সরকার বলছেন। আজকে যখন এই রায়টা সামনে এলো, সেই রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলছেন যখন তখন চাকরি খেয়ে নেওয়াটা উচিত নয়, চাকরি দেওয়াটা দরকার। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা কি বলেছেন, আমি পরপর দেখাবো, তারপরে আবার আসছি আলোচনা। এটার
বিচারের মতো করবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে, বিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। এই যে মানবিক দিক থেকে কি করবো, আপনি আগান না মোবাইলটা, কোথায় মোবাইল লাগাবো, মোবাইল সামনে গান। আজকের রায়তে আমি এই যে ছেলেমেয়েরা আমার ভাই বোনেরা চাকরি করছেন তাদের বিষয়ে আমার কিছু বলার নেই। তারা পরিস্থিতির শিকার, তারা টাকা দিতে বাধ্য হয়েছেন, তাদেরকে সাদা খাতা দিতে বাধ্য করেছে। আমার সহানুভূতি তাদের সঙ্গে আছে, কিন্তু আমি যেটা বলতে চাই, মানিক ভট্টাচার্যরা যে কাণ্ড কারখানাটা মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন এসএসসির মতো প্রাইমারিতে, এটা অনৈতিক। এসএসসির মতো এখানে আইডেন্টিফিকেশান হয়নি, এটা যেমন একটা দিক, অন্যদিকে পদ্ধতিগত ত্রুটি আছে এটাও বলেছেন। কিন্তু তারা বিচার করেছেন 32,000 শিক্ষক শিক্ষিকা তার পরিবারের কথা, অর্থাৎ মানবিক দিক। আর যারা ভিকটিম হয়েছেন 9,68,000 ছাত্র পরীক্ষার্থী, যারা বঞ্চিত হয়েছেন, যোগ্যতমের উদ্বর্তন হয়নি, মেধা অনুযায়ী চাকরি হয়নি, তারা কি করবেন তাদের বিষয়। কারণ তাদের হাতে ডিভিশন বেঞ্চ একটা বড় অস্ত্র তুলে দিয়েছে, পদ্ধতিগত ত্রুটি ছিল একথা বলে। আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। আজকে যখন কলকাতা হাইকোর্টের এই রায়কে তোমরা প্রদীপ্ত স্বাগত জানাচ্ছ, তাহলে সমানভাবে 26,000 চাকরি বাতিলের দায়টা তো তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সরকারকে নিতে হবে। তার কারণ এই ক্ষেত্রে তো সুপ্রিম কোর্ট বলেছিল যে এই পরিণতির জন্য 26,000 যে চাকরি গিয়েছে তার জন্য দায়ী হচ্ছে 3 জন, 1 এসএসসি, 2 পর্ষদ, 3 হচ্ছে রাজ্য সরকার। ঠিক উল্টোটাও বলা যেতে পারে যে এসএসসির ক্ষেত্রে যেটা হলো না, এক্ষেত্রে কেন হলো, এই কথাটাও আমি বলতে পারি, কিন্তু আমি বলবো না। শীর্ষেন্দুদা একটা দামি কথা বললেন। শীর্ষেন্দুদা বললেন আদালত চলে এভিডেন্সের ব্যাপারে, সেখানে কোনো আবেগের প্রসঙ্গ নেই। ধন্যবাদ শীর্ষেন্দুদা যে বিকাশবাবুর যে বক্তব্য ছিল সেই বিকাশবাবুর বক্তব্যটা অন ক্যামেরা কেটে দেওয়ার জন্য। আরও মজার ব্যাপার হলো সজলদা 140 পাতারটা পড়তে পারেননি, কিন্তু শুভেন্দুদা পড়ে ফেলেছেন। কিন্তু শুভেন্দুদা সেখানে মিস করে গেছেন যে ওখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলছেন যে কিছু আনসাকসেসফুল ক্যান্ডিডেটকে ক্যানট বি অ্যালাউড টু ড্যামেজ দ্য এন্টায়ার সিস্টেম, অর্থাৎ একটা বৃহত্তর ব্যবস্থাকে কিছু অসমর্থিত, অর্থাৎ যারা সফল হয়নি, অসফল ক্যান্ডিডেটরা ড্যামেজ করতে পারে না, এটা অ্যালাউ করতে দেওয়া যায় না। এই জায়গাটাও কিন্তু মিস হয়ে যাচ্ছে। বলে 140 পাতার মধ্যে 2টো লাইন ধরে নিয়ে বাকি লাইনগুলোকে অমিট করে দেবো, হাফ গ্লাস এমটি হাফ গ্লাস ফুল, এটা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে পর্ষদ শুরু করে আমরা চাকরি দেওয়ার পক্ষপাতী এবং কারেকশন নিয়ে আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। আমি বলছি রবীন্দ্রনাথ বাবু, আজকে যখন আজকে ব্রাত্য বসু বলছেন যে বৃত্তটা তখন সম্পূর্ণ হবে যখন এই এসএসসির যারা যোগ্য চাকরি হারারা রয়েছেন তারা যখন চাকরিটা পাবেন। আমি বলছি আজকের রায়কে দৃষ্টান্ত করে, কলকাতা হাইকোর্টের রায়কে দৃষ্টান্ত করে যারা যোগ্য চাকরি হারারা যারা রয়েছেন তারা সুপ্রিম কোর্টেও তো যেতে পারেন, মানে এই সম্ভাবনাও তো থাকছে। অযোগ্য, অকৃতকার্য এই কথাগুলো কোর্ট এবার বলছে, কোর্ট আনকোর্ট, কিন্তু অকৃতকার্য হলো কার জন্য সেটাও তো ভাবতে হবে। আপনি দেখুন, আপনি ওই যে রায়টার কথা শীর্ষেন্দু বললেন, সেই জায়গায় প্রত্যেকটা মানে ছত্রে ছত্রে বলা আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার হচ্ছে SMS-এ যাচ্ছে, তাদের SMS-এ ফোন কলে ডাকা হচ্ছে ইন্টারভিউয়ে যে আছেন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, অ্যাপটিটিউড টেস্টে ইন্টারভিউতে 9.5% বা 10-এর মধ্যে 9.5 কেন দেওয়া হচ্ছে তারা বলতে পারছেন না, অ্যাপটিটিউড টেস্টের কোনো পরীক্ষক ছিলেন কিনা সেটা বলতে পারছে না। তাহলে এত যে এটা যাদের করে যাদের নম্বর, এবং সেটাই তো সো কল্ড কোট আনকোট অকৃতকার্য যে যারা ক্যান্ডিডেট তারা তুলে ধরেছিল, তারা বলেছিল যে আমরা এই যে পাইনি, নম্বরটা পেলাম না, তার কারণ ওদের নম্বরটা বেশি দিয়ে দেওয়া হলো, 10-এর মধ্যে 9.5, আর ওদিকে অ্যাপটিটিউড টেস্টে
অ্যাপটিটিউড টেস্ট কি না, একজন ইন্টারভিউয়ার বলেছে, একজন ইন্টারভিউয়ার যে ছিলেন তিনি বলেছিলেন যে শারীরিক ভাষা দিয়ে কি তাতে 10-এর মধ্যে 10 পেয়ে যাচ্ছে, 9.5 পেয়ে যাচ্ছে। তো অন্য ছেলেগুলোর দোষটা কোথায় হলো? এই জায়গাতেই যারা চাকরি পেয়েছে, যাদের চাকরি ফিরিয়ে দিয়েছে কোর্ট, আমার আপত্তি নেই, কিন্তু যারা এই যে প্রসেসে যারা অকৃতকার্য বলে ঘোষিত হয়ে যাচ্ছে, তারা অকৃতকার্য কেন হবে? তারা তো অকৃতকার্য হয়েছে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হচ্ছে SMS-এ। আমি নিজে, আমার ছাত্র ছিল, আমি তাকে জিজ্ঞেস করেছি, তার নাম আমি বলবো না, কিন্তু তাকে বলছে SMS-এ পেয়েছি অ্যাপয়েন্টমেন্ট। এই অভিযোগ তো ছিল যে SMS এর মাধ্যমে চাকরি হয়েছে। আলোচনার একেবারে শেষ অংশে আমরা এসে পৌঁছেছি। সায়নদীপ বাবু অনেকক্ষণ থেকে কিছু বলতে চাইছেন। হ্যাঁ, আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই যে 264, সৌভিকবাবুও বললেন 264 বা 96 নিয়ে যে কথাটা উঠছে, এদের একজনও কিন্তু, এটা ক্লিয়ার করে দেওয়া দরকার, এদের একজনও কিন্তু আমাদের পার্ট না। এরা কিন্তু, আমরা যখন জয়েন করেছি 2017 সালের ফেব্রুয়ারি মাসে, তখন কিন্তু তারা টেট পাসই ছিল না, আমাদের সাথে তারা ফর্ম ফিল আপও করেনি, তারা আমাদের সিলেকশন প্রসেসেরই পার্ট না, তারা সাবসিকুয়েন্ট সিলেকশন প্রসেস। তারা 1 নাম্বার বেড়ে ডিসেম্বর মাসে 2017, যখন আমাদের 8 মাস চাকরি করা হয়ে গেছে, তখন তারা টেট পাস করেছেন। আর আরেকটা বিষয় যেটা বলি, শীর্ষেন্দুবাবু বললেন কোনো গাইডলাইন ছিল না সেই অ্যাপটিটিউড টেস্টের, ডিভিশন বেঞ্চে এবং সিঙ্গেল বেঞ্চে বোর্ড কিন্তু গাইডলাইন গোটাটা দিয়েছে। অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই কথাটা যারা বঞ্চিত ছিলেন, আমি তাদের প্রতি সহানুভূতি আছে, তারা কিন্তু বুঝলেন 2017 সালে নয়, 2022 সালে আসবো। তার কারণ অর্ণব বাবু এরা গোড়া থেকেই বলছেন যে আজকে রায়তে তারা কিন্তু সুবিচারটা পেলেন না। এইবার আপনারা কি ভাবছেন? মূলত আগামী ক্ষেত্রে আমরা বৃহত্তর জায়গায় লড়াইটা চলবে আমাদের। আজকে মূলত যে জায়গায় লড়াই কিন্তু শেষ হলো না, কারণ হচ্ছে যে এই অকৃতকার্য, অসফল কিসের ভিত্তিতে বলা হচ্ছে, তার কারণ আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না এই অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউতে আমরা কত পেয়েছি। খুব বাস্তবের অর্থে ফেব্রুয়ারিতে 2017 সালে ওনারা জয়েন করেছেন, আজ আমি সাল উল্লেখ করছি 11/11/2022 এবং 20/11/2022 টেট পাস লিস্ট বেরোলো এবং মেরিট লিস্ট প্রথম আমরা দেখতে পেলাম, সেটা কিন্তু কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী, কোর্টের গুঁতো খেয়ে প্রথম কিন্তু আমরা এই টেট পাস লিস্ট এবং মেরিট লিস্ট আমরা দেখতে পেলাম। তাহলে যে আমরা অসফল, এই যে অ্যাপটিটিউড টেস্ট ক্ষেত্রে আমরা কত নম্বর পেয়েছি আমরা জানি না, খুব স্বাভাবিকভাবে 10-এ 10, কাউকে 9.5 ইত্যাদি দেওয়া হচ্ছে। আমি কিন্তু সকলকে অযোগ্য বা আমরা সকলকে অযোগ্য এই কথা বলছি না, কিন্তু আমরা যে অসফল, এই অসফলতার দায় কার? কারণ এত অনিয়ম হয়েছে, এত বেনিয়ম হয়েছে, কার্যত সেই ক্ষেত্রে আমাদের যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি। আমি বলছি, আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। ঠিকই 32,000 যে চাকরি সুরক্ষিত রইল ঠিকই, কিন্তু ধোঁয়াশার জায়গা থেকে চাদরটা সরানো গেল না এখনো পর্যন্ত। না, ধোঁয়াশা তো থাকবেই, কারণ সমাজে যতক্ষণ পর্যন্ত ধোঁয়াশা তৈরি করার লোকগুলো থাকবে, কারণ যাদের থেকে ধোঁয়াশা থেকে কিছু আসে তাদের জন্য এই সমস্যাগুলো থাকবে। আচ্ছা, রবীন্দ্রনাথ বাবু এতক্ষণ ধরে এতগুলো যুক্তি এখানে খাড়া করলেন, কিন্তু সেই যুক্তিগুলো কোর্ট বুঝতে পারলো না, সিবিআই বুঝতে পারলো না। টিভির মাধ্যমে জনগণ বোঝার চেষ্টা করছে, একটা বড় সিরিয়াল টাইপের চলছে দীর্ঘদিন ধরে, যে কোথাও গিয়ে একটা সরকার এমন একটা ব্যবস্থা করে দিল যে সব গেল রফ করে গেল। এটা কোর্ট বুঝতে পারলো না কিছুতেই, সিবিআই বুঝতে পারলো না কিছুতেই, আর রবীন বাবুরা এখানে এসে বলে দিচ্ছে 26,000 চাকরি চলে যাওয়ার পরেও কি গেল রপ্তটা অযৌক্তিক হয়েছে বলে মনে হচ্ছে? প্রদীপ্ত শাস্তি কোথায়? আমরা তো সেটাই বলতে চাইছি, শাস্তিটা কোথায়? আজ অব্দি ব্যবস্থাপনাটা কোথায়? বিভিন্ন জায়গায় দায়িত্ব নেয়, সেই দায়িত্বের জায়গাগুলো কি দুর্নীতি হয় নাকি? শাস্তির কথা এভাবে বলো না। তোমরা 3টে মামলায় দেবযানী আর সুদীপ্তকে বেকসুর খালাস দিয়েছো, তোমরা আর শাস্তির কথা বলো না। আজকে এই যে মানুষগুলো যারা আজকে 32,000 যারা স্বস্তির নিঃশ্বাস সাময়িক হলেও পেয়েছেন, আমি এদের 2.5 বছরের যে যন্ত্রণা, আজকে 26,000-এর মানুষের যে চোখের জল, সেটার কারণ যারা, তারা হচ্ছে তোমরা। তুমি শাস্তি কোথায় বলে বলো না।
যে সরকারের দায়িত্ব তার প্রমাণ কারণ হচ্ছে জোগাড় সেই করা, সকল তারা লোকগুলো যখন যারা- প্রমাণ জোগাড় করে, দেবাশিস সরকার one line, দেরি সময় হয়। শেষ। দেবাশিস ওই মোটিভেশন চেয়েছিল অভিজিৎ গাঙ্গুলি। না না, এটা আসলে আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষকে, সাধারণ মানুষকে এটা বুঝতে হবে যে এমন একটা শাসন চলছে যে শাসনে শুধুমাত্র দুর্নীতির কারণে এই রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা, মাস্টারমশাই হওয়ার যোগ্য ছেলেমেয়েরা বারবার বিপদে পড়ছেন এবং এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সাধারণ মানুষকে তার দায়িত্ব তুলে নিতে হবে। খুব পরিষ্কার কথা। কেন? কারণ একটা কথা একেবারে কেন বারবার মূল প্রশ্ন হচ্ছে অনিয়ম। যে অনিয়মের অভিযোগ 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে উঠেছে, যে অনিয়মের অভিযোগ 32,000-এর যখন চাকরি বাতিল হয়েছিল সিঙ্গেল বেঞ্চের রায়তে সেখানে উঠেছিল, অনিয়মের কিন্তু পালা যেন শেষ হওয়ার নাম নিচ্ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.